আন্দিজ পর্বতমালার বুকে ঢুকে আছে কলম্বিয়ার প্রদেশ অ্যান্টিওকুইয়া। প্রদেশটিতে আছে ছবির মতো সুন্দর আরুরা উপত্যকা। সেই উপত্যকায় আছে অ্যান্টিওকুইয়া প্রদেশের রাজধানী মেডেলিন সিটি, যার আরেক নাম চির বসন্তের শহর। 1992 সালের ডিসেম্বর মাসের এক বিকেল আন্দিজ পর্বতমালার ওপারে সূর্য সদ্য মুখ লুকিয়েছিল। কড়া ঠান্ডায় কাঁপতে শুরু করেছিল মেডেলিন শহর। ঠান্ডায় কাঁপছিল 9 বছরের ম্যানুয়েলার বাবার মুখ থমথমে। বিষণ্ণ মুখে বসেছিলেন স্ত্রী মারিয়া ও ছেলে জুয়ান। গোপন আস্তানার গুদামে কয়েকশো প্যাকিং বাক্সে কোটি কোটি ডলারের নোট বন্দী হয়েছিল, কিন্তু খরচ করার উপায় ছিল না। কারণ ম্যানুয়েলার বাবাকে ধরার জন্য কলম্বিয়া সরকার সারা দেশে নাকাবন্দি শুরু করেছিল। খ্যাপা হায়নার মতো ম্যানুয়েলার বাবাকে খুঁজে বেড়াচ্ছিল কলম্বিয়ার কমান্ডোর দল। ফাঁকা ফায়ারপ্লেসের দিকে তাকিয়ে হঠাৎই ম্যানুয়েলার বাবা যেন উঠে পড়েছিলেন। তার দেহরক্ষীদের কি যেন একটা বলছিলেন। কয়েক মিনিটের মধ্যে 5টি প্যাকিং বাক্স নিয়ে ফিরে এসেছিল তারা। 5টি প্যাকিং বাক্স উপর করে ফায়ারপ্লেসের ভেতর ফেলে দেওয়া হয়েছিল নোটের বান্ডিল। তারপর আগুন দেওয়া হয়েছিল নোটগুলিতে। পুড়তে শুরু করেছিল ডলার, বাপতে শুরু করেছিল উষ্ণতা। হাসি ফিরেছিল ম্যানুয়েলার মুখে। বাবার কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছিল ম্যানুয়েলাকে কোলে করে সারা রাত বসেছিলেন ম্যানুয়েলার বাবা। রাত যখন শেষ হয়েছিল ততক্ষণে ফায়ার প্লেসে পুড়ে গিয়েছিল 20 লক্ষ ডলারের নোট। পুড়তেই পারে টাকা, এ আর বেশি কি কথা। কারণ ম্যানুয়েলের বাবা ছিলেন কলম্বিয়ার বিভীষিকা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিত্তবান মাফিয়া পাবলো এসকোবার। এক সময় সারা বিশ্বে উৎপাদিত ও বিক্রি হওয়া 80% নিয়ন্ত্রণ করত এসকোবার গ্যাং, মেডেলিন কার্টেল। শুধুমাত্র আমেরিকাতেই প্রত্যেক দিন 15 টন এসকোবারের মেডেলিন কার্টেল। 80 দশকের মাঝামাঝি কিং হয়ে গিয়েছিলেন এসকোবার মাত্র 35 বছর বয়সে। মাঝ সমুদ্রে আমেরিকার ফ্লোরিডা থেকে সমুদ্রপথ ছুটে যেত বিভিন্ন আকারের স্পিডবোট। একই সঙ্গে কলম্বিয়ার উত্তর তীর থেকে বস্তা নিয়ে টেক অফ করত এসকোবারের নিজস্ব বিমান। আমেরিকার সমুদ্র সীমার বাইরে বিমান থেকে সমুদ্রে ফেলা হতো। বস্তাগুলির সঙ্গে বাঁধা থাকত হাওয়া ভর্তি টিউব, ফলে বস্তাগুলো সমুদ্রে ভাসত। আমেরিকার ড্রাগ মাফিয়াদের স্পিডবোটগুলি সমুদ্রের জল থেকে গুলিকে তুলে নিয়ে ছুটে চলত আমেরিকার উপকূলের বিভিন্ন দিকে। কখনো কখনো এসকোবারের বিমান দুঃসাহস দেখিয়ে সরাসরি ঢুকে পড়ত আমেরিকার মূল ভূখণ্ডে। ফ্লোরিডার নির্জন এলাকায় ফেলে দিয়ে আসে প্যাকেট। এছাড়া নর্থ আটলান্টিকের হিমশীতল জলে উড়ে আসত এসকোবারের বিমানবহর। মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাফিয়াদের জাহাজগুলি জল থেকে তুলে নিয়ে ফিরত আফ্রিকার বিভিন্ন বন্দরে। আফ্রিকা হয়ে চোরাই পড়ত এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। পৃথিবীর অন্যতম ধনী মানুষের নামও ছিল পাবলো এসকোবার। এসকোবার প্রতিদিন প্রায় 6 কোটি ডলার রোজগার করতেন তার ড্রাগ ব্যবসা থেকে। বছরের শেষে সেই রোজগার গিয়ে দাঁড়াতো 2000 কোটি ডলারে। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 1987 থেকে 1993 সাল পর্যন্ত জ্বলজ্বল করত এসকোবারের নাম। এর মধ্যে 1989 সালে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 7ম স্থানে উঠে এসেছিলেন এসকোবার। তার সম্পত্তির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হয় এসকোবারের সম্পত্তির মূল্য ছিল 30,000 কোটি ডলারেরও বেশি। বিশাল পরিমাণ নগদ টাকা নিয়ে প্রতি মাসে সমস্যায় পড়তেন পাবলো এসকোবার। ব্যাংকে টাকা রাখার প্রশ্নই ছিল না। আবার প্রত্যেক মাসে তার আস্তানায় জমা হওয়া প্রায় 200 কোটি ডলারের নোট পুলিশের নজরদারির জন্য সরাতেও পারতেন না। ফলে কোটি কোটি ডলারের নোট বোঝাই পেটিগুলি কলম্বিয়ার বিভিন্ন কৃষি জমি, পরিত্যক্ত পাম্প ঘর, মেডেলিন কার্টেল মেম্বারদের বাড়ির দেওয়ালে গর্ত করে লুকিয়ে রাখতে হতো। মেডেলিন কার্টেলের বার্ষিক আয়ের 10 ভাগ টাকার কোনো হিসেব পেতেন না মেডেলিন কার্টেলের চিফ অ্যাকাউন্টেন্ট রবার্টো এসকোবার।
কারণ বিভিন্ন জায়গায় অসুরক্ষিতভাবে টাকার পেটি লুকিয়ে রাখার জন্য জল লেগে পোকা ও ইঁদুর কাটার ফলে নষ্ট হয়ে যেত সেই টাকা। আক্ষরিক অর্থেই জলে যাওয়া টাকার পরিমাণ নেহাত কম ছিল না, বছরে প্রায় $200 কোটি। রবার্টো এসকোবার জানিয়েছিলেন প্রতি মাসে $10,000 রবার ব্যান্ড কিনতে হতো টাকার বান্ডিল তৈরি করার জন্য। 1980 দশকের শেষে কলম্বিয়ার বৈদেশিক ঋণ ছিল $1,000 কোটি। সেই দেনা কয়েক ঘন্টার মধ্যে মিটিয়ে দেবেন বলেছিলেন এসকোবার। সত্য ছিল একটাই, তাকে কোনোদিন আমেরিকার হাতে তুলে দেওয়া চলবে না। কিন্তু রক্ত লেগে থাকা $1,000 কোটি নিতে চায়নি কলম্বিয়া সরকার। কলম্বিয়ার গরিব মানুষ নাম দিয়েছিলেন রবিনহুড, কারণ প্রতি মাসে প্রচুর টাকা এসকোবার বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে। তার কাছে সাহায্য চাইতে এসে কেউ কোনোদিন ফিরে যাননি। হাজার হাজার গৃহহীনকে বাড়ি করে দিয়েছিলেন। নিজের পয়সায় কয়েকশো জমি কিনে ফুটবল মাঠ তৈরি করে কৃষকদের উপহার দিয়েছিলেন ফুটবল পাগল এসকোবার। তৈরি করেছিলেন একাধিক স্টেডিয়াম, স্পন্সর করতেন কলম্বিয়ার কয়েকশো ফুটবল ক্লাবকে। তাদের মধ্যে একটাও নামী ক্লাব ছিল না। তাই কলম্বিয়াতে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিলেন এসকোবার। 1982 সালে সে দেশের সংসদ হিসেবেও নির্বাচিত হয়ে গিয়েছিলেন, যদিও 2 বছরের মধ্যে ইস্তফা দিতে হয়েছিল অপরাধ জগতের সঙ্গে যোগ থাকার কারণে। যে আইনমন্ত্রীর জন্য এসকোবার ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি খুন হয়ে গিয়েছিলেন কয়েকদিনের মধ্যে। খুনের নেপথ্যে ছিলেন এসকোবার। ফুটবল পাগল এসকোবার জীবনযাত্রা ছিল রাজকীয়। কোথায় কত সম্পত্তি ছিল এসকোবার হয়তো তা নিজেই জানতেন না। তবে সবচেয়ে বিখ্যাত সম্পত্তিটি ছিল বোগোটা ও মেডেলিনের মাঝখানে 7,000 একরের হাসিয়েন্ডা নাপোলেস এস্টেট, যেটি বানাতে এসকোবার খরচ করেছিলেন $630 কোটি। এস্টেটের প্রবেশদ্বারের মাথায় বসানো ছিল সেই বিমানটি যেটিতে চড়ে এসকোবার করতেন আমেরিকায়। হাসিয়েন্ডা নাপোলেস এস্টেটের ভেতরে ছিল আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ, ডাইনোসর স্ট্যাচু, কৃত্রিম হ্রদ, বুলফাইটিং এরিনা, টেনিস কোর্ট। বিশাল গ্যারেজে রাখা থাকত শয়ে শয়ে বিলাসবহুল গাড়ি। এস্টেটের ভিতর ছিল এসকোবারের নিজস্ব বিমানবন্দর। এত কিছুর মধ্যে এসকোবারের সবচেয়ে পছন্দের জিনিস ছিল একটি চিড়িয়াখানা। যে চিড়িয়াখানাটি ছিল প্রায় 200টি পশু, যাদের মধ্যে ছিল বাঘ, হাতি, সিংহ, জেব্রা, জলহস্তী, উট, জিরাফ সহ নানান প্রজাতির পশু পাখি ও সরীসৃপ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হতো পশুগুলিকে ড্রাগ পাচারের জন্য ব্যবহৃত কার্গো বিমানগুলিতে করে। পাবলো এসকোবারের প্রবাদ হয়ে যাওয়া উক্তিটি ছিল, হয় ঘুষ নাও নয় বুলেট, সিদ্ধান্ত তোমার। রোজগার ও নৃশংসতার এসকোবার ছাপিয়ে গিয়েছিলেন বিশ্বের প্রায় সব কুখ্যাত অপরাধীকে। তার গ্যাং এর হাতে খুন হয়েছিলেন প্রায় 4,000 মানুষ, যাদের মধ্যে ছিলেন প্রচুর সরকারি অফিসার ও পুলিশ। 1989 সালে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছিলেন একটি বিমান, কারণ সেই বিমানে চড়ে আমেরিকান গুপ্তচর কলম্বিয়া আসছিল এসকোবারের সন্ধানে। বিস্ফোরণে মারা গিয়েছিলেন শতাধিক নিরপরাধ মানুষও। 1992 সালের মাঝামাঝি নিজের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2জন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিলেন এসকোবার। এরপরে মেডেলিন কার্টেল কয়েকটি গোষ্ঠীতে ভেঙে গিয়ে রক্তক্ষয়ী লড়াই জড়িয়ে পড়েছিল। দিনে গড়ে 10-12টি খুন হতে শুরু করেছিল। কলম্বিয়া সরকার তখন সত্যি এসকোবারকে এনকাউন্টার করে মারবার প্ল্যান করে ফেলছিল, কিন্তু সে খবর চলে এসেছিল এসকোবারের কাছে। 1992 সালের জুলাই মাসে কলম্বিয়া সরকারের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিলেন এসকোবার। 1993 সালের 2 ডিসেম্বর সকালে এসকোবার ফোন করেছিলেন ছেলে জুয়ানকে। ফোন ট্যাপ করেছিল প্রতিদ্বন্দ্বী মাফিয়া গোষ্ঠী লস পেবেস এর মাফিয়ারা। তারা আগেই চিহ্নিত করেছিল শহরতলিতে থাকা সাদা দোতলা বাড়িটিকে, যেখানে লুকিয়েছিলেন লস পেপেস মাফিয়াদের চিরশত্রু এসকোবার। লস পেপেসের সদস্যদের নিয়ে কলম্বিয়ার কমব্যাট ফোর্স হানা দিয়েছিল বাড়িটিতে। এসকোবার ও তার দেহরক্ষী জানলা দিয়ে উঠে পড়েছিলেন কমলা টালি দেওয়া ছাদে। পেছন পেছন উঠতে শুরু করেছিল কলম্বিয়ার কমব্যাট ফোর্স। গুলির লড়াই চলছিল প্রায় 1 ঘন্টা।
তারপর হঠাৎই গোলাগুলির আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। মিনিট 5 পরই পরপর দুটি গুলির আওয়াজ ভেসে এসেছিল। টালির ছাদ থেকে নিচে গড়িয়ে পড়েছিলেন রক্তাক্ত এসকোবার, কানের ভিতরে গুলির গভীর ক্ষত নিয়ে। বয়স হয়েছিল মাত্র 44। নির্মম মৃত্যু অপেক্ষা করেছিল। সত্যি এনকাউন্টারে মারা গিয়েছিলেন এসকোবার, নাকি আত্মহত্যা করেছিলেন কিং অফ কোকেন? প্রশ্নটির উত্তর আজও পাওয়া যায়নি, যেমন সন্ধান পাওয়া যায়নি ইঁদুরে ও পোকায় কাটতে থাকা হাজার হাজার কোটি ডলার মূল্যের নোটের বান্ডিলগুলির, যা কলম্বিয়ার গোপন স্থানে নিজের হাতে লুকিয়ে রেখেছিলেন পাবলো এসকোবার।